আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে কন্টেনার জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে হামলার দাবি হিজবুল্লার। 4 দিনে $200 কোটি সরঞ্জাম হারিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভারত মহাসাগরে ইরানের যুদ্ধ জাহাজ ডুবি, নিহত 80 জন। যুদ্ধের কারণে সপ্তাহে $3 বিলিয়ন ক্ষতির মুখে ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালীতে একটি কন্টেনার জাহাজে আকস্মিক ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনাটি বিশ্বব্যাপী সাপ্লাই চেন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক বিশাল উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি সামুদ্রিক রুট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 1/5 এবং বিপুল পরিমাণ বাণিজ্যিক পণ্য পরিবহন করা হয়। তাই এই প্রণালীতে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বা আক্রমণ সরাসরি বৈশ্বিক অর্থনীতির ওপর একটি সুদূর প্রসারী প্রভাব ফেলে। সাম্প্রতিক এই ঘটনায় যে কন্টেনার জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কোন দেশের মালিকানাধীন বা এর গন্তব্য কোথায় ছিল তা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে নানা ধরনের বিশ্লেষণ চলছে। তবে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল এই রুটের নিরাপত্তা ব্যবস্থা, যা শিপিং কোম্পানিগুলোকে চরম দুশ্চিন্তায় ফেলেছে এবং অনেক বড় বড় মেরিটাইম লজিস্টিক্স কোম্পানি এরই মধ্যে তাদের রুট পরিবর্তন করার কথা ভাবছে, যার মানে হল জাহাজগুলোকে এখন আরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে, আর এর সরাসরি প্রভাব পড়বে পণ্য পরিবহন খরচের ওপর। যখনই পরিবহন খরচ বৃদ্ধি পায় তখন বিশ্ববাজারে জ্বালানি তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে কঠিন করে তোলে এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের হার বাড়িয়ে দেয়। এই ধরনের ঘটনা শুধু যে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, বরং এর ঢেউ আছড়ে পড়ে এশিয়া, ইউরোপ থেকে শুরু করে আমেরিকার মার্কেটগুলোতেও। কারণ বর্তমান বিশ্ব অর্থনীতি একে অপরের সাথে গভীরভাবে যুক্ত, যেখানে একটি সাধারণ কন্টেনার জাহাজের বিলম্ব বা ক্ষতি মানে হল কোনো একটি কারখানায় কাঁচামাল পৌঁছাতে দেরি হওয়া এবং চূড়ান্ত পণ্য গ্রাহকের হাতে দেরিতে পৌঁছানো। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা IAI এর সদর দপ্তরে হামলার যে দাবি হিজবুল্লাহ করেছে তা মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক এবং প্রযুক্তিগত প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। কারণ IAI সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়, বরং এটি ইসরায়েলের অন্যতম প্রধান অ্যারোস্পেস এবং এভিয়েশন ম্যানুফ্যাকচারার, যারা স্যাটেলাইট, ড্রোন, রাডার সিস্টেম থেকে শুরু করে সাইবার সিকিউরিটি এবং অ্যাডভান্সড ডিফেন্স টেকনোলজি নিয়ে কাজ করে। তাই এমন একটি হাই প্রোফাইল প্রযুক্তিগত কেন্দ্রে হামলার দাবি যদি সত্যি হয়, তবে তা কৌশলগত দিক থেকে একটি বড় ধরনের ঘটনা হিসেবে বিবেচিত হবে। এই দাবিটি এমন এক সময়ে এসেছে যখন ওই অঞ্চলে আগে থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে এবং প্রযুক্তিগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার এই নতুন প্রবণতা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবাচ্ছে। কারণ একটি দেশের অ্যারোস্পেস বা ডিফেন্স টেকনোলজি হাব শুধুমাত্র সামরিক শক্তিরই প্রতীক নয়, বরং এটি তাদের অর্থনীতির একটি বিশাল চালিকা শক্তি, যেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রযুক্তি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। যদি এই ধরনের সদর দপ্তরে আসলেই কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, তবে তা শুধু ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই নয়, বরং আন্তর্জাতিক প্রতিরক্ষা চুক্তির সাপ্লাই চেনের জন্যেও একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কারণ বিশ্বের অনেক দেশ তাদের রাডার বা ড্রোন প্রযুক্তির জন্য এই ধরনের প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। হিজবুল্লাহর এই দাবিটি একটি মনস্তাত্ত্বিক চাপের কৌশলও হতে পারে, যা সাধারণত এই ধরনের সংঘাতের সময় প্রায়শই দেখা যায়, যেখানে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করতে এবং নিজেদের সক্ষমতা জাহির করতে বড় বড় স্থাপনায় হামলার দাবি করা হয়। তবে স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করা এখনও পুরোপুরি সম্ভব হয়নি। এই ধরনের খবর যখন আন্তর্জাতিক মিডিয়ায় আসে, তখন গ্লোবাল স্টক মার্কেটে, বিশেষ করে টেকনোলজি এবং ডিফেন্স সেক্টরের শেয়ারগুলোতে এর প্রভাব লক্ষ্য করা যায়।
যুক্তরাষ্ট্রের মতো একটি সুপার পাওয়ার যখন মাত্র 4 দিনের ব্যবধানে 200 কোটি বা $2 বিলিয়ন সরঞ্জাম হারায়, তখন সেটি আন্তর্জাতিক সামরিক ও অর্থনৈতিক অঙ্গনে একটি বিশাল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কারণ এটি কোনো সাধারণ অঙ্ক নয়, বরং অনেক উন্নয়নশীল দেশের পুরো বছরের বাজেটের সমান একটি অর্থ। এই বিপুল পরিমাণ সরঞ্জাম হারানোর পেছনে ঠিক কী কারণ রয়েছে তা নিয়ে পেন্টাগন থেকে শুরু করে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো গভীর বিশ্লেষণ করছে, যেখানে লজিস্টিক্যাল ফেইলিয়ার, সাইবার অ্যাটাক, প্রতিকূল আবহাওয়া নাকি কোনো নির্দিষ্ট অঞ্চলে অপারেশনাল জটিলতা কোনটি প্রধান ভূমিকা পালন করেছে তা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। আধুনিক যুগে সামরিক সরঞ্জাম বলতে শুধু ট্যাঙ্ক বা গোলাবারুদ বোঝায় না, বরং এর মধ্যে থাকে অত্যন্ত ব্যয়বহুল এভিয়েশন সিস্টেম, কমিউনিকেশন স্যাটেলাইট লিঙ্ক, হাইটেক সেন্সর, ড্রোন এবং অ্যাডভান্সড রাডার সিস্টেম, যার এক-একটির দাম কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তাই খুব অল্প সংখ্যক অত্যাধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হলেও আর্থিক ক্ষতির পরিমাণ খুব দ্রুত বিলিয়ন ডলারে পৌঁছে যায়। এই ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটের উপর একটি নতুন চাপ সৃষ্টি করবে, কারণ হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া এই ইকুইপমেন্টগুলো রাতারাতি রিপ্লেস করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দীর্ঘ সাপ্লাই চেইন প্রসেস, নতুন করে ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্ট এবং বিপুল পরিমাণ অর্থের অনুমোদন, যা শেষ পর্যন্ত গ্লোবাল ডিফেন্স মার্কেটের ইকোনমিক ডায়নামিক্সকে পরিবর্তন করে দিতে পারে। ভারত মহাসাগরে মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ ডুবি এবং ৮০ জনের নিহত হওয়ার খবরটি বৈশ্বিক জিওপলিটিক্স বা ভূরাজনীতিতে এক ভয়াবহ মোড় হিসেবে দেখা দিচ্ছে। কারণ ভারত মহাসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মেরিটাইম রুট এবং সেখানে সরাসরি দুই পরাশক্তির মধ্যে এই ধরনের ফেস টু ফেস কনফ্রন্টেশন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বিশাল অশনি সংকেত। যুদ্ধজাহাজ ডুবির মতো ঘটনা আধুনিক ইতিহাসে খুব একটা নিয়মিত ঘটে না, আর যখন এর সাথে ৮০ জন নৌসেনার প্রাণহানির মতো মর্মান্তিক এবং বড় মাপের ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্ত থাকে, তখন এটি শুধুমাত্র সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি একটি গভীর কূটনৈতিক এবং মানবিক সংকটের রূপ নেয়। এই ঘটনার পর ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যে কয়েক গুণ বৃদ্ধি পাবে তার বলার অপেক্ষা রাখে না, এবং এর প্রভাব সরাসরি পড়বে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়ার পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক বাণিজ্য পথের উপর। কারণ ভারত মহাসাগর দিয়ে এশিয়ার বড় বড় অর্থনীতি যেমন চীন, জাপান এবং ভারতের অধিকাংশ জ্বালানি এবং বাণিজ্যিক পণ্য পরিবাহিত হয়। যখন ভারত মহাসাগরের মতো ওপেন ওয়াটারে এই ধরনের সামরিক অ্যাকশন হয়, তখন আশেপাশের দেশগুলো চরম সতর্ক অবস্থায় চলে যায়, নৌবাহিনীগুলোর টহল বৃদ্ধি পায় এবং পুরো অঞ্চলে একটি থমথমে যুদ্ধাবস্থা বিরাজ করে, যা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ট্রেডারদের মধ্যে চরম প্যানিক বা আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং তারা এই উত্তেজনা প্রশমনে কোনো কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে কিনা সেদিকে এখন গোটা বিশ্বের নজর। কারণ এই পরিস্থিতি যদি আরও এগোয়, তবে তা বৈশ্বিক সাপ্লাই চেইনকে পুরোপুরি অচল করে দিতে পারে। যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন তারা জানেন যে একটি জাহাজের পতন মানে শুধু লোহার একটি কাঠামোর পতন নয়, বরং এটি একটি দেশের সার্বভৌমত্বের প্রতীকের পতন, যার রাজনৈতিক প্রতিক্রিয়া হয় অত্যন্ত সুদূরপ্রসারী এবং ভয়াবহ। যুদ্ধের কারণে ইসরায়েল বর্তমানে প্রতি সপ্তাহে $3 বিলিয়ন বা প্রায় ৩০০ কোটি ডলারের যে বিশাল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, তা দেশটির সামষ্টিক অর্থনীতি, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ উন্নয়নের ওপর এক অভূতপূর্ব চাপ সৃষ্টি করেছে, যা সামাল দেওয়া যে কোনো উন্নত অর্থনীতির জন্যই প্রায় অসম্ভব একটি চ্যালেঞ্জ। এই বিপুল পরিমাণ ক্ষতির পেছনে বেশ কয়েকটি প্রধান ফ্যাক্টর কাজ করছে, যার মধ্যে অন্যতম হল ইসরায়েলের শ্রমশক্তির একটি বিশাল অংশ, বিশেষ করে রিজার্ভিস্ট বা সংরক্ষিত সামরিক বাহিনীর সদস্যদের সাধারণ কর্মক্ষেত্র থেকে সরিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে মোতায়েন করা, যার ফলে তাদের টেকনোলজি সেক্টর, স্টার্টআপ ইকোসিস্টেম, কৃষি এবং ম্যানুফ্যাকচারিং শিল্পে মারাত্মক কর্মী সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের অর্থনীতি মূলত তাদের হাইটেক এবং ইনোভেশন সেক্টরের ওপর গভীরভাবে নির্ভরশীল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক বিদেশি বিনিয়োগকারী তাদের ফান্ডিং স্থগিত রাখছেন বা সরিয়ে নিচ্ছেন, নতুন কোনো প্রজেক্ট সাইন হচ্ছে না এবং আন্তর্জাতিক কোম্পানিগুলো সেখানে তাদের অপারেশন সীমিত করে আনছে।
এর পাশাপাশি দেশটির ট্যুরিজম বা পর্যটন শিল্প পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল হচ্ছে এবং হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে রিটেল ব্যবসাগুলো আক্ষরিক অর্থেই স্থবির হয়ে আছে, যা দৈনিক ভিত্তির আয়ের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাছাড়া এই $3 বিলিয়ন মধ্যে একটি বড় অংশ যাচ্ছে সরাসরি সামরিক ব্যয় হিসেবে, যেমন গোলাবারুদ, আয়রন ডোম সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইল, সেনাদের রসদ এবং লজিস্টিক সাপোর্টে, যা দেশের ট্রেজারি বা রাজকোষকে দ্রুত খালি করে দিচ্ছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে যদি এই পরিস্থিতি দীর্ঘায়িত হয় তবে ইসরায়েলকে একটি বিশাল বাজেট ঘাটতির মুখে পড়তে হবে, যার ফলে তাদের বাধ্য হয়ে ট্যাক্স বা কর বাড়াতে হতে পারে এবং শিক্ষা বা স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ সামাজিক খাতগুলোর বাজেট কাটছাঁট করতে হতে পারে। একটি দেশের অর্থনীতি যখন যুদ্ধকালীন অর্থনীতি বা ওয়ার ইকোনমিতে পরিণত হয় তখন তার দীর্ঘমেয়াদী প্রভাব কয়েক দশক পর্যন্ত ভোগ করতে হয়, কারণ ধ্বংস হওয়া ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো পুনর্নির্মাণ এবং আন্তর্জাতিক বাজারে হারানো বিশ্বাস ফিরে পাওয়া কোনো সহজ কাজ নয়।